প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের আইসিটি ক্লাসে। আজকে আমরা আইসিটি ক্লাসের পড়ব তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, যার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই অধ্যায়ে দুটো অংশ, এক হচ্ছে সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস। আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। তো সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের এই মানব সভ্যতার সেই শুরু লগ্ন থেকেই আমাদের বিভিন্ন হিসাব নিকাশ গণনা কাজের জন্য এই সংখ্যার একটা প্রয়োজন পড়ে। সেই গণনা প্রয়োজনের থেকেই এই সংখ্যার উদ্ভব। এই সংখ্যা মূলত বিভিন্ন সময় বিভিন্ন লেখা বা চিহ্ন, প্রতীক, কাঠি দিয়ে প্রকাশ করা হতো। তাহলে বলা যায় গণনার মাধ্যমেই সংখ্যা। আর এই সংখ্যা নির্দিষ্ট প্রতীক বা চিহ্ন দ্বারা প্রকাশ করার পদ্ধতিকে বলে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি দুই ধরনের, এক পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নন পজিশনাল। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যার মৌলিক অঙ্ক বেস বা ভিত্তি বা স্থানীয় মান থাকে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, যেমন বা সকল দশমিক সংখ্যা পজিশনাল। আমরা সাধারণত গণনার কাজের জন্য দশমিক সংখ্যা ব্যবহার করে থাকি। তো পজিশনাল সংখ্যা যদি আমরা একটা এক্সাম্পল দিই, 1, 2, 3.25। তো এখানে দুইটা অংশ, 123 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 0.25 হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। আর এখানে যে দশমিক বিন্দুটা ব্যবহার করা হয়েছে একে বলে রেডিক্স পয়েন্ট। তাহলে রেডিক্স পয়েন্ট আর কি? অর্থাৎ দশমিক বিন্দুকে রেডিক্স পয়েন্ট বলা হয়। আর এই দশমিক সংখ্যা রেডিক্স পয়েন্ট দ্বারা দুটি অংশে ভাগ করে, এটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ভগ্নাংশ সংখ্যা। আবার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? এটা সাধারণত তেমন ব্যবহার নেই। যেমন আছে রোমান সংখ্যা যার কোনো স্থানে মান নেই, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমরা প্রকাশ করি আই দিয়ে 1, 2, 3 এগুলা, 4 কে প্রকাশ করি এভাবে। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করেছে। সেই বিষয় নিয়ে আমরা এই অধ্যায়ে মূলত বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো, পজিশনাল সংখ্যা পদ্ধতি যে 4টি, সেগুলো হলো: 1, 'ডেসিমাল সংখ্যা, 2 অক্টাল সংখ্যা, 3 হেক্সা ডেসিমেল সংখ্যা, 4 বাইনারি সংখ্যা। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি এই 4টি ভাগে ভাগ করি। তো আমরা এক এক করে এই 4টি সংখ্যার সম্বন্ধে জানবো। তো প্রথমে শুরু করি ডেসিমাল সংখ্যা দিয়ে।
ডেসিমাল সংখ্যা, এই ডেসিমাল সংখ্যা আবার কোনগুলো? ডেসিমাল সংখ্যা সম্বন্ধে আমরা সবাই পরিচিত, কারণ আমি আগেই বলেছি ডেসিমাল সংখ্যা দিয়ে আমরা মূলত সকল হিসাব নিকাশ করে থাকি। এই ডেসিমাল সংখ্যার মধ্যে এই ডেসিমাল সংখ্যাকে যদি আমি সংজ্ঞায়িত করি তাহলে বলা যায় 0 থেকে 9 পর্যন্ত এই মৌলিক 10টি সংখ্যাকে ডেসিমাল সংখ্যা বলা হয়। আবার এই মৌলিক সংখ্যা কি? এই মৌলিক সংখ্যা দিয়ে পর্যায়ক্রমে আমাদের পরবর্তী অসংখ্য সংখ্যা হিসাব নিকাশের জন্য ব্যবহার করে থাকি। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে মৌলিক সংখ্যা, মোট 10টি। তাহলে এই মোট 10টি অঙ্ক, এই 10কে আমরা এই মৌলিক সংখ্যা বা এই ডেসিমাল সংখ্যার বেস বলে থাকি। বেস কি বা ভিত্তি কি? বেস হচ্ছে যে সংখ্যার মোট মৌলিক অঙ্ক, সেই মোট মৌলিক অঙ্ক হচ্ছে ওই প্রত্যেকটা সংখ্যারই বেস। আমরা যে ডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা এবং অক্টাল সংখ্যা এবং বাইনারি সংখ্যা জানবো, তাদেরও প্রত্যেকেরই নির্দিষ্ট বেস রয়েছে। আর এই বেসের কারণে আমরা চিনতে পারবো যে কোনটি কোন সংখ্যা, কারণ এক এক সময় এক এক সংখ্যা এক এক মান প্রকাশ করবে, সেটা আমরা পর্যায়ক্রমে দেখলেই বুঝতে পারবো। তো ডেসিমাল সংখ্যার মৌলিক কয়টা অঙ্ক রয়েছে? 10টা, 0 থেকে 9। তাহলে 0 থেকে 9 যদি আমরা লিখি 0 1 2 3 4 5 6 7 8 9, তাহলে পরবর্তী সংখ্যা যদি আমি লিখতে যাই তাহলে যে প্রথম 0 রয়েছে সেই 0 শুরু হওয়ার পর এর পরবর্তী সংখ্যা থাকবে বাম পাশে। এর পরবর্তীতে সেই এক সংখ্যার সাথে যদি আমরা এই মৌলিক অঙ্কগুলো বসিয়ে দেই তাহলে আমরা এইভাবে সিরিয়ালি গণনা করে যেতে পারবো, আর এই সমস্ত সংখ্যা কি বলে? কি ডেসিমাল সংখ্যা। ডেসিমাল সংখ্যা। তো এখন আমরা দেখব অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা, একটাল সংখ্যা কাকে বলে? একটাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ককে অক্টাল সংখ্যা বলে। আর এই মৌলিক অঙ্ক দিয়ে পরবর্তী সংখ্যা গণনা করা যায়। সেখানে দেখবো আবার দশমিকের সাথে অক্টালের সংখ্যা কতটুকু পার্থক্য বা মিল। আবার সেখানে দেখবো দশমিক সংখ্যার যে মান অক্টাল সংখ্যার ক্ষেত্রে সেটা অন্য মান। লিখলে বুঝতে পারবো 0 1 2 3 4 5 6 7 8 9 7 পর্যন্ত মোট 0 সহ এই 8টি সংখ্যা হচ্ছে কি অক্টাল সংখ্যা। আর এই অক্টাল সংখ্যার এই মৌলিক 8টি অঙ্ক আছে বলে এই 8কে বলে এর বেস। বেস বলা হবে কি 8, বেস বলা হবে এই অক্টাল সংখ্যার 8। তাহলে এই সংখ্যা দেখো 0 থেকে 7, তাহলে 8 পরবর্তী সংখ্যাটা যদি আমি লিখতে যাই সেক্ষেত্রে 0 দেওয়ার পর 0 পরবর্তী যে সংখ্যা আছে সে আসবে। তো সেক্ষেত্রে আমি দেখাইছি যে দশমিক সংখ্যা যখন ছিল তখন 7 8 9 ছিল। তাহলে যেখানে অক্টাল সংখ্যার 10 সেখানে দশমিকের 8 ভ্যালু। এটা অনেকেই মানে এলোমেলো বাজিয়ে যায় যারা প্রথমত এই সংখ্যার সাথে পরিচিত হয় ইন্টারমিডিয়েটে প্রথম আসার পর, কিন্তু পড়তে পড়তে দেখা যায় যে ইজি হয়ে যায়। সেটা যদি আমি এখানে সুন্দর করে দেখিয়ে দেবো, দেখলে এই জিনিসটা বুঝতে পারবেন। তাহলে অক্টাল সংখ্যার যেখানে 7-এর পরে 8 সেখানে লেখা হচ্ছে 10, 9 সেখানে লেখা হচ্ছে 11। কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে কি যে আমার অক্টালের বেস 8 এবং 8-এ মৌলিক অঙ্ক আছে 7টা, 7-এর পরবর্তী কোন সংখ্যা 8 9 বসতে পারবে না, কারণ এইগুলো সংখ্যা দিয়ে আমাদের পরবর্তী সংখ্যাগুলো এইভাবে গণনা করে যেতে হবে। তো ঠিক আছে, এখন অক্টাল সংখ্যা, তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাটা দেখি কি পার্থক্য। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আবার
এর মৌলিক অঙ্ক আছে 16টা। আর এই হেক্সাডেসিমালের মৌলিক 16টা অঙ্কের মধ্যে আমাদের অঙ্ক এবং বর্ণ সহ 16টা অঙ্ক কাউন্ট করা হয়। সেই 16টা অঙ্ক আমি লিখতেছি 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে A B C। যে হেক্সাডেসিমালের 9 10 গণনা করার জন্য আমি কি বসাবো? এখানে A কাউন্ট করা হয়েছে, 10 A কাউন্ট করা হচ্ছে। তাহলে 11 B, 12 C, D, E, F। তাহলে এগুলা কারা? 13 14 15। 0 থেকে 15 পর্যন্ত গণনা করলে মোট 16টা অঙ্ক। আর এই 16টা অঙ্ক তাহলে বেস হচ্ছে হেক্সাডেসিমালের 16। বেস কি সেটা আমি আগেই বলেছি। তাহলে মোট মৌলিক যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় সেই অঙ্কের সংখ্যাকে বলে বেস। আর এই বেস দ্বারাই আমি এই সংখ্যাকে চিনব। তাহলে এখানে দেখো হেক্সাডেসিমালের 0 থেকে 9, 9 পরে 10 কে কাউন্ট করা হচ্ছে A দ্বারা, 11 কে B দ্বারা। তাহলে বুঝতে পারছো বিষয়টা কোথায়? তাহলে এখানে 10 না লিখে আমরা লিখবো A, মানে A মানে হেক্সা 10। আবার ডেসিমালের 10 কি? ডেসিমালের 10 10ই। আবার অক্টালের 10 তাহলে কত? তাহলে তুমি 7-এর পরে গণনা করে যাও 10-এর জায়গায় কত আসে। ওই স্ক্রিনে দেখতে পাচ্ছ চার্ট দেওয়া আছে, সেই চার্ট থেকে তুমি দেখে নাও যে পার্থক্যটা আসে কোথায়। আরেকটা আছে আমাদের বাইনারি সংখ্যা। আরেকটা আছে কি? বাইনারি সংখ্যা। এইভাবে আমরা পর্যায়ক্রমে গণনা করে যাব। আর একটু দেখিয়ে নিই যেহেতু, তাহলে দেখো যে F যদি 15 হয় তাহলে 16 বানাইতে গেলে আমার কি হবে? ওই যে প্রথম 0 আছে আর পরবর্তী শূন্যের পাশে আছে কি 1, তাহলে 1টা আসবে। তাহলে 16 কাউন্ট হচ্ছে কি হেক্সাডেসিমালের 10। আমি যদি হেক্সায় বলি যে এই 10 কত, তাকে প্রকাশ করতে হবে এইভাবে। তাহলে আমি যদি এমনিতেই তোমাকে বলি, এইভাবে যদি না বলি, আমি যদি বলি বলো তো এটা কত, তা তোমার কি অ্যান্সার দিতে হবে? তোমার অ্যান্সার দিতে হবে যে এটা কোন সংখ্যায় বলবো আমি। কারণ এই 10 বিভিন্ন সংখ্যায় গিয়ে বিভিন্ন পরিচয় বহন করতেছে। অক্টালে গিয়ে এক সংখ্যা, হেক্সায় গিয়ে এক সংখ্যা, ডেসিমালে গিয়ে এক সংখ্যা, আবার বাইনারি দেখাবো, বাইনারিতে থাকবে আরেকটা। তাহলে এই 10-এর পরিচয়টা হচ্ছে, তাহলে আমাকে মৌলিক অঙ্কের শেষে গিয়ে এই সংখ্যাটা গণনা করা হচ্ছে। কোথায় গিয়ে? মৌলিক অঙ্কের পরে গিয়ে এই 10 সংখ্যাটা আসছে। তাহলে অক্টালের যে আমার 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা আছে, তার পরবর্তী সংখ্যাটাই তো 10 হচ্ছে। আবার হেক্সায় গিয়ে 0 থেকে F এর পরে আমার 10 আসতেছে 16-র পরে। আবার দশমিকে 0 থেকে 9, 9-এর পরেই আমার 10 আসতেছে। তাহলে কি এই 10 আর এই 10 সমান? না, এই 10 এই 10 সমান না। কারণ নির্দিষ্ট এক এক সংখ্যায় তার এক এক পরিচয় বহন করতেছে। তাহলে আমরা একটু বাইনারিটা দেখে নিই, তাহলে একটু বুঝতে পারবো যে 10-এর পরিচয়টা আসলে বাইনারি তার কত। বাইনারি সংখ্যা কি? বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1 এই দুই অঙ্ককে নিয়ে এই বাইনারি সংখ্যা গঠন করে। তাহলে এই 0 1 এই দুইটা হচ্ছে মৌলিক, তাহলে এর বেস কত হবে? মোট অঙ্ক আছে 2টা, তার বেস তাহলে 2। বাইনারির বেস হচ্ছে 2 আর মৌলিক অঙ্ক হচ্ছে 0 এবং 1। তাহলে 0 1, তাহলে আমি যদি পরবর্তী 2 কাউন্ট করতে যাই, তাহলে 2 কাউন্ট করতে গেলে কি নিয়ম কি? প্রথম সংখ্যা তার পরবর্তী যে সংখ্যা আছে তাকে দেওয়া হবে। তাহলে এখানে 10-এর পরিচয় এখানে কি হচ্ছে? 2। 10-এর পরিচয় বাইনারিতে 2। আর এই 2 যদি বাইনারিতে হয় তাহলে দশমিকের কত? 0 1 2। যে বাইনারিতে 2 এর হচ্ছে 10, তাহলে 3 কত হইতেছে? 11। তারপরের সংখ্যা কত হইতেছে? তারপরের সংখ্যা যেহেতু 0 এবং 1 এর পরবর্তী আর কোনো অঙ্ক নাই, আবার শুরু হবে না। তাহলে পরবর্তী 0 শুরু হইলে হবে কত? 100।
আবার কাউন্ট হচ্ছে, কারণ এর পরবর্তী সংখ্যা 10 ছিল, 10 আসবে না, শূন্যতা 1, তারপরে আবার 10, আবার 11, তাহলে আরেক ঘর বেড়ে গেল, কারণ পরে 11 আছে 100। এইভাবে পর্যায়ক্রমে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে কয়টা মৌলিক অঙ্ক, ওই অনুযায়ী তার বেস। আর আমি যখন একটা অঙ্ককে পড়তে বলবো তখন তোমাকে বলতে হবে সেই সংখ্যার কোন অঙ্কে আমি বলবো, মানে কোন সংখ্যায় বলবো, সেটা না বললে আমার পার্থক্য হয়ে যাবে। যে এই বাইনারি জায়গায় দেখা যায় অক্টাল, অক্টালের জায়গায় হেক্সা একটু এলোপাথারি বেঁচে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। আর এই সংখ্যাগুলোকে আমরা মূলত কিভাবে সাজাই তাহলে একটু লিখে দেখাই প্রত্যেকটা। আমি যদি লিখি ডেসিমাল সংখ্যা, ডেসিমালকে যদি লিখি একটা এক্সাম্পল যে 1 2 3 2 5, এর একটা ডেসিমাল সংখ্যা। তারপরে যদি আমি লিখি অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যা যদি লিখি 2 3 4 8 হবে না, মিনিমাম 7 যাবে 8। তারপরে যদি আমি লিখি হেক্সা ডেসিমেল, তাহলে তাকে প্রকাশ করা যাবে 2a 8 16। আরেকটা আছে কি আমার বাইনারি, বাইনারি সংখ্যা তাহলে আমি লিখতে পারবো কিভাবে 1 0 1 0, এরকম অনেক সংখ্যায় হতে পারে। তাহলে এই সংখ্যাটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। কি দেবে বলছি, এখানে আমাকে 10 বেস দেওয়া আছে। এই সংখ্যাটা অক্টাল সংখ্যা, যার 8 বেস দেওয়া আছে। এখানে 2 3 7 যা এক একজনের স্থানীয় মান নির্দেশ করবে। তাহলে এখানে আছে আমার কি 16, এটা আমার একটা হেক্সাডেসিমাল সংখ্যা। আর এখানে এর ভ্যালু এখানে 10 মনে করতে হবে, চিন্তা করতে হবে। তাহলে এখানে আমার 16 দেওয়া আছে, এটা কি আমার হেক্সাডেসিমাল। এখানে আমার 2 দেওয়া আছে, তাহলে এটা আমার কি বাইনারি। আর এই সংখ্যাগুলা বাইনারি, এই ভ্যালুটা ডেসিমালে কত, বা এই বাইনারির মানটা অক্টালে কত হবে, বা এই অক্টালের মানটা বাইনারিতে কত হবে, বা হেক্সা এই মানটা যে হেক্সার যে এত মান, এই মানটা ডেসিমালে কত সংখ্যা হিসেবে বলা যাবে। মানে আমি যখন বলি যে 10, যে বললাম যে 10 ডেসিমালের 10 10, সেটা আবার বাইনারির 10 10 না, সেটা আবার অক্টালের 10 10 না, সেটা আবার অন্য, মানে সিরিয়াল অনুযায়ী সে 10-এর লেভেলে অন্য সংখ্যা পড়ে। কারণ মৌলিক সংখ্যা যদি আমরা হিসাব করে বসাই পর্যায়ক্রমে, তাই এই সংখ্যাগুলোকে একটা ডেসিমাল সংখ্যাকে যদি আমি বাইনারিতে নিতে যাই, ডেসিমাল সংখ্যা যদি অক্টাল নিতে যাই, ডেসিমাল সংখ্যাকে যদি হেক্সা নিতে যাই, কিছু পদ্ধতি আছে বা রূপান্তরের কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো আমরা এক একটা করে ডেসিমাল থেকে বাকি 3টায়, বাইনারি থেকে বাকি 3টায়, অক্টাল থেকে বাকি 3টায়, হেক্সা থেকে বাকি 3টায় কিভাবে রূপান্তর করা যায়, এগুলো আমরা এখন পর্যায়ক্রমে দেখব। চলো, এই রূপান্তরগুলা খুব শর্টকাটে সিম্পলি তোমাদের সুন্দর করে আমি বুঝিয়ে দেব। কিছু শর্টকাট টেকনিক মনে রাখলে সহজে এই 4টা রূপান্তর একটা নিয়মের 2-3টা নিয়মের মাধ্যমে তুমি সবগুলাই শেষ করতে পারবা, 3টা নিয়মের মাধ্যমে। তাহলে আমি প্রথমে শুরু করতেছি ডেসিমাল থেকে বাকি 3টা রূপান্তর। তাহলে আমার এইটার জন্য যা মনে রাখতে হবে, কি করতেছি, ডেসিমাল সংখ্যা থেকে ডেসিমাল হতে বাইনারি, অক্টাল, হেক্সা ডেসিমাল লে রূপান্তর। তাহলে ডেসিমাল সংখ্যা হতে আমি করতে পারে যাচ্ছি 3টায় যাচ্ছি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। সেটার জন্য একটা পদ্ধতি, সেটা হচ্ছে আমরা করব ভাগ এবং গুণ প্রক্রিয়া। মানে একটা অঙ্কে যেহেতু পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা থাকে যদি, তাহলে পূর্ণ সংখ্যার জন্য ভাগ এবং দশমিকের পরবর্তী সংখ্যার জন্য গুণ। এই প্রক্রিয়ায় এই ডেসিমাল সংখ্যা থেকে বাকি 3টে আমরা রূপান্তর করব। কি প্রক্রিয়ায়? ভাগ এবং গুণ।
ভাগ এবং গুণের সাহায্যে। সেটা কিসে? যার যার বেস দিয়ে, যার যার বেস দিয়ে। তাহলে এই ডেসিমাল সংখ্যা থেকে বা দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো ভাগ এবং গুণ করার মাধ্যমে। সেই মাধ্যমটা কিভাবে? তাহলে আসলে একটা অঙ্ক দেখি। তাহলে দেখো একটা অঙ্ক। প্রথমে কি বলছে? ডেসিমাল থেকে বাইনারি। তাহলে একটা ডেসিমাল সংখ্যা তোমাকে দেওয়া হলো 25 একটা সংখ্যা দেওয়া হলো 25.75। হ্যাঁ, কি দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো, মানে 1 2 এটাতে রূপান্তর করতে বলেছে। তাহলে যেহেতু দশমিক সহ দেওয়া হয়েছে, তাহলে দুইটা পার্ট। তোমাকে এক পার্টও দিতে পারে, যে শুধু 25, যেমন এরকম বলতে পারে যে 25কে তুমি বাইনারিতে রূপান্তর করো। তো একটা করে একটা দেখি, দুটোই দেখাবো নি। 25 পূর্ণ সংখ্যা 25, তাহলে এটা আমি লিখবো ভাগের ক্ষেত্রে, সরি, তাহলে লিখবো আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে 25কে ভাগ দিতে হবে, যে তোমাকে বলছে বাইনারিতে। তাহলে বাইনারির বেস, যার যার বেস দিয়ে ভাগ দিব। তাহলে আমি একটা দেখলেই বাকিগুলো আমার হয়ে যাচ্ছে। তাহলে একটা খুব মনোযোগ সহকারে দেখো, যে কি দিয়ে ভাগ দিব? আমি বাইনারিতে নিতে চাচ্ছি, তো 2 দ্বারা। 2 দিয়ে 25কে ভাগ দিলে 12 দুগুণে 24, 12 দ্বিগুণে 24। তাহলে ভাগফল কত আসতেছে? 12। ভাগ শেষ কত আসতেছে? ভাগ শেষ আসতেছে 1। এবং 25কে ভাগ দিয়েছে 2 দ্বারা, তাহলে 12 দ্বিগুণে 24 থাকে 1। ভাগ ফলটা বসবে এখানে, ভাগ শেষটা শেষে লিখবো। তাহলে আবার 12কে ভাগ দেয় 2 দিয়ে, 6 দুগুণে 12, ভাগফল কত? 6। ভাগ শেষ কত? নাই, 0। আবার 6কে ভাগ 2 দ্বারা, 3 দুগুণে 6, তাহলে ভাগ শেষ কত? নাই, 0। আবার 2 দ্বারা, 2 1কে 2 থাকে, ভাগ শেষ কত? 1। তাহলে আর 1কে 2 দিয়ে ভাগ দেওয়ার প্রয়োজন নাই, 1 যেহেতু এসে গেছে। তাহলে আমি এটাকে কাউন্ট করব এখান থেকে, এই অর্থাৎ নিচ থেকে উপর দিকে, নিচ থেকে উপরের দিকে কাউন্ট করব। তাহলে আমি শুধু যেহেতু এই পূর্ণ সংখ্যার কাজ করছি, তাহলে পূর্ণ সংখ্যার অ্যান্সারটা কি আসতেছে? 25 সমান এই সিরিয়াল অনুযায়ী 1 1 0 0 1। এইটুকু কি আসছে? দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার অঙ্কগুলা কি বলা হয়েছিল? 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকবে না, কোনো অঙ্ক থাকবে না। 0 এবং 1 ব্যতীত অন্য কোনো অঙ্ক থাকবে না। এই হলো 25-এর মান এই পর্যন্ত। তাহলে এখন আমরা দেখব কি পরবর্তী অংশ, ভগ্নাংশের ক্ষেত্রে। দশমিক 7 5। তাহলে এই সংখ্যা কি নিচ্ছি? বাইনারিতে। তাহলে বাইনারি কত? বেস 2। তাহলে 2 দ্বারা গুণ করবো আমরা। তাহলে 2 দ্বারা গুণ করলে কত আসে? 0.75 কে 2 দ্বারা গুণ করলে আসে 1.50। তাহলে দেখো এখানে লিখবো আমরা 0.50, আর বাকি পূর্ণ সংখ্যা লিখবো এই সেটে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা লিখবো এই সেটে। একে আবার 2 দ্বারা গুণ করবো। তাহলে 0.50 কে যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে ফল আসতেছে কত? 1। মানে কি? ফল আসতেছে 1। তখন দশমিক বসাইলে 0 0, তাহলে এখানে আসতেছে 0 0, আর পূর্ণ সংখ্যাটা আসতে 21। একে যদি আমি আবার 2 দ্বারা গুণ করি, তাহলে তো 0ই হচ্ছে, তাহলে লেখার প্রয়োজন নাই।
তাহলে আমি এই বাকিটুকু লিখবো না, আর লেখার প্রয়োজন নাই, এখানে শূন্য এসে বসছে। সো এখন আমরা এখানে তাহলে এখানে লিখতে পারি এটাকে কাউন্ট করা হবে উপর থেকে নিচের দিকে, এটাকে কাউন্ট করা হবে উপর থেকে নিচের দিকে। তাহলে দেখো 0.75 ছিল কত দশমিক সংখ্যা, তাহলে একে আমরা লিখতে পারতেছি 1 1 2। আর এই পূর্ণ সংখ্যা এই দশমিক সংখ্যা যদি আমরা একত্র করে লিখি 25.75 10 সমান সমান আসতেছে 1 1 0 0 1.11। এই হলো 25.75 দশমিক সংখ্যার বাইনারি সংখ্যা। এই সংখ্যা সমান হচ্ছে এই সংখ্যা। যেখানে 25.75 কে ডেসিমালকে সংখ্যা গণনা করা হয় সেখানে বাইনারিকে বলতে হবে 11001.11, যাকে আমরা প্রকাশ করছি 2 মানে বাইনারি বেজ দ্বারা, দশমিকের বেজ দ্বারা। তাহলে একটু খেয়াল করো যে আমরা কি করলাম, পূর্ণ সংখ্যাকে করলাম ভাগ এবং ভগ্নাংশ সংখ্যাকে করলাম গুণ। আর গুণের ভাগের ক্ষেত্রে আমরা কাউন্ট করলাম নিচ থেকে উপরের দিকে, আর গুণের ক্ষেত্রে কাউন্ট করলাম উপর থেকে নিচের দিকে। এখন শুধু যদি পূর্ণ সংখ্যা দিয়ে বলে তাহলে শুধু জাস্ট একটা অংশ করলেই হয়ে যাবে, আর একটা যদি পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা সম্পূর্ণ মিলে আসে তাহলে 2টা অংশই করতে হবে। এই হলো ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সা নেওয়ার সিস্টেম। এখন যদি আমাকে অক্টাল বলা হয়, এই সংখ্যাটি যদি বলা হয় অক্টাল, তাহলে আমি কি 8 দ্বারা ভাগ দিয়ে দেবো, সেম ভাগশেষগুলো এইভাবে লিখবো। 8 দিয়ে গুণ করার পর দশমিক সংখ্যা লিখবো নিচে, পূর্ণ সংখ্যা লিখবো বাম দিকে। দশমিক সংখ্যা এখন গুণ করার পর যদি এরকম ফল আসে, গুণ করার পরেও যদি 0.something ফল পাও, তাহলে এই বাম পাশে কি লিখবা, বাম পাশে তাহলে দশমিকে এই পাশে কি আছে পূর্ণ সংখ্যা, এখানে 0 0ই, 0 লিখতে হবে, 0 লিখলে হবে। আর বাকি অংশ লিখে আমি আবার গুণ করে যাব পর্যায়ক্রমে, যদি আমার গুণ করার প্রয়োজন হয়। আর যদি শেষ হয়ে যায় তার কিছু করার নেই। আবার অনেক সময় আসবে দেখা যায় গুণ করে উঠতে করতে শেষ হবে না, সেক্ষেত্রে আমরা কিছু 1 থেকে 4 থেকে 5 নেওয়ার পর বাকি বার গুণ করবো না, পরে আমরা ডট ডট দিয়ে দেবো। এটা আস্তে আস্তে দেখাবো, আর অঙ্ক অনেকগুলো অঙ্ক করাবো, অঙ্ক করলে হয়তো তোমরা দেখতে বুঝতে পারবা। তো এখানে কি করলাম, আমি দশমিক সংখ্যাকে বাইনারিতে নিলাম। যেহেতু বাইনারি নিয়েছি 2 দ্বারা ভাগ করে, একটা অক্টালের এক্সাম্পল দেখি যে অক্টাল এই পদ্ধতি হয় কিনা। একটা পদ্ধতি ডেসিমাল থেকে আমি কিসে নিচ্ছি মনে রাখতে হবে, ডেসিমাল থেকে নিচ্ছি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল। তা ডেসিমাল অর্থাৎ দশমিক সংখ্যা হতে দিকে যদি আমি অন্য কোনো সংখ্যায় যাই, ডেসিমাল মানে তো দশমিক সংখ্যা, ডেসিমাল সংখ্যা থেকে যদি আমি অন্য কোনো সংখ্যায় যাই তাহলে আমাকে ভাগ এবং গুণ করতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবং ভগ্নাংশের অংশটুকুর ক্ষেত্রে গুণ, এবং পূর্ণ সংখ্যার সাথে ভাগ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় রূপান্তর করতে পারি। তাহলে আসলে এখন একটা অক্টাল সংখ্যা দেখি, অক্টাল সংখ্যায় রূপান্তর করি। তো সরি, এইটুকু লেখার তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো তাহলে চলো আমরা একটা অক্টালের সংখ্যার ক্ষেত্রে চিন্তা করি। এই সংখ্যাকে আমাকে অক্টাল নিতে বলছে, সংখ্যাকে আমাকে অক্টাল নিতে বলছে। তাই যদি হয় তাহলে এই সংখ্যাটা কি করি, খেয়াল করো। তো যেহেতু পূর্ণ সংখ্যার অংশ আছে, তাহলে পূর্ণ অংশকে কি আমার নিতে অক্টাল, তাহলে আছে 25, 25কে ভাগ দেবো 8 দ্বারা, 8 25 কয়বার যায়, 3 8 24, ভাগশেষ হয় কত 1 আসে 3 কে 8 দ্বারা ভাগ যাইতেছে না, আর 3 একটা সংখ্যা অষ্টকের মধ্যেই পড়ে, কারণ অষ্টক সংখ্যা মৌলিক সংখ্যা ছিল কত 0 থেকে 7, 7-এর ভিতরে আছে, আর 8-এর নিচে আছে, তাহলে ভাগ যাচ্ছে না, তাহলে এই পর্যন্তই শেষ। তারপর আরেকটা আছে আমার কি, তাহলে এটাকে আমি যদি দেখি 25 10, তাহলে এই সংখ্যাটা এই দিক থেকে কাউন্ট হবে 3 1, সংখ্যাটা হচ্ছে 25-এর দশমিক সংখ্যা, সেইটা অক্টালের 31, আসলে 31-এর কাউন্ট 31। এখন পূর্ণ সংখ্যার অংশ আমি 75, 75কে গুণ দেবো কি দ্বারা 8 দ্বারা, ঠিক আছে। 8 দ্বারা যদি
0.75 কে 8 দ্বারা গুণ করলে আসে 6, অর্থাৎ 6.00। তাহলে 0.00 দেওয়ার পর 6 তাহলে এই পাশে, তাহলে বাকি শূন্য আসে পড়ছে, তার গুণ দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে আমরা 0.75 এর জন্য লিখতে পারতেছি কত, যেহেতু এই দিক থেকে কাউন্ট হবে একটা সংখ্যায় 6, এটা হচ্ছে অক্টাল। দুইটা মিলিয়ে যদি লিখি, মোট সংখ্যা ছিল আমার 25.75 দশমিক সংখ্যা, তাহলে এখানে দাঁড়াইতেছে 31.6 অক্টাল সংখ্যা। বুঝতে পারছো? তাহলে 25.75 একটা ছিল দশমিক সংখ্যা, তার সমমান হচ্ছে 31.6 অক্টালের সংখ্যা। অক্টালের সংখ্যা। ওকে, তাহলে আরেকটা আমরা দেখি অক্টাল, যদি হেক্সাডেসিমাল দেখি, হেক্সার সংখ্যায় নেই। তাহলে 25 কে ভাগ দিতে হবে। হেক্সায় কত বেস? 16 দিয়ে ভাগ দিব আমরা। 16 25 যাবে কয়বার? একবার। ভাগশেষ কত থাকে? 25 থেকে 16 ভাগ দিলে ভাগশেষ থাকে 9। ভাগশেষ থাকে কত? 9। তাহলে আর 1 কে দেওয়া যাচ্ছে না, তাহলে গণনা করে যাবো 1 থেকে 9। তাহলে আমরা 25 সমান লিখতে পারতেছি কত? এখানে 9 সংখ্যাকে হচ্ছে 10, আর এই সংখ্যা হচ্ছে হেক্সা 16 বেস দেওয়া হলো। এখানে আছে 0.75, তাকে গুণন করা হচ্ছে 16 দ্বারা। তাহলে 16 দ্বারা গুণ দিলে কত হয়? গুণন 12 সামথিং। তাহলে আমাকে 0.00 দিতে হবে, এই পাশে লিখতে হবে 12। যেহেতু আর যাচ্ছে না, শূন্য এসে পড়ছে, তাহলে আমরা কি লিখতে পারতেছি? 0.75 দশমিক সংখ্যা হেক্সার ক্ষেত্রে একটা সংখ্যায় 12 হেক্সা। কিন্তু হেক্সা কি 12 কি আর 12? সেই 12 কি সংখ্যা কোনো কাউন্ট হয়? কাউন্ট হয় না। 12 এর জন্য আমরা কি লিখি? 10 এর জন্য লিখি A, 11 এর জন্য লিখি B, কারণ 12 তো কোনো হেক্সাডেসিমালের অঙ্ক নয়। তাহলে 10 এর জন্য 1 বা 12 এর জন্য লিখতেছি C, তাহলে আমরা এখানে লিখব C। কত? 16। ওকে, তাহলে আমরা যদি সম্পূর্ণ লিখি 25.75 10 হেক্সার ক্ষেত্রে 19 দশমিক C 16। লক্ষ্য করো, 25 কে 16 দ্বারা ভাগ দেওয়া হয়েছে 1, 9 ভাগশেষ। তাহলে এখানে 1 কে আর ভাগ দেওয়া যাচ্ছে না, তাহলে এখানে 1 এবং 9 হচ্ছে হেক্সাডেসিমালের সংখ্যা 25 এর ভ্যালু। আর এখানে আছে 0.75 কে যদি আমরা 16 দিয়ে গুণ দিই, ফল আসছে 12 দশমিক সামথিং 00 12.00। তো 00 বসানো হয়েছে 12। এখানে 12 যে আমি লিখবো হেক্সাডেসিমালে, 12 বলতে কোনো অঙ্ক নেই। 12 কে আমরা কি দ্বারা প্রকাশ করি? C দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে। তাহলে 12 পরিবর্তে এখানে C লিখতে হবে, তাহলে C 19.C। C এখানে 12 জন্য আমরা C লিখি, ঠিক আছে? তাহলে এখানে C। ওকে, আশা করি বুঝতে পারছো। আরো প্র্যাকটিস করতে হবে প্রচুর অঙ্কগুলো। যদি আমরা আরো অনেক অন্য অঙ্ক দেখি, দেখা যায় ক্যালকুলেশন করতে করতেই অঙ্কটা হয়ে যাবে। আরেকটা অঙ্ক দেখবো আমরা, যেমন হেক্সায় যদি আমরা একটা বড় সংখ্যা ডেসিমাল একটা বড় সংখ্যা নিই, সেই বড় সংখ্যা নিয়ে যদি করি তাহলে কি দাঁড়ায় পারবো। আসলে আরেকটা অঙ্ক দেখি আমরা, আরেকটা অঙ্ক আমরা প্র্যাকটিস করবো। সেই সংখ্যাটা মুছে নিই। তাহলে 10 দশমিক একটা সংখ্যা, আশা করি 38 সংখ্যাটা আছে কি আমার দশমিকে। একে আমার নিতে হবে
বাইনারিতে। বাইনারিতে দশমিক অংশ আছে, পূর্ণ সংখ্যা আছে, দশমিক সংখ্যা আছে। এবার প্রথম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 138 কে কি করবো আমরা, বাইনারিতে নিতে বলছি, 2 দিয়ে ভাগ। তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত যায়? 2 দিয়ে ভাগ দিলে থাকে 69, ভাগশেষ থাকে না। আবার 2 দিয়ে ভাগ দিলে থাকে এখানে 34, ভাগশেষ 1। আবার একে 2 দ্বারা ভাগ দিলে 17, ভাগশেষ থাকে না। আবার একে 2 দ্বারা ভাগ দিলে 8 দ্বিগুণে 16, ভাগশেষ 1। আবার একে 2 দ্বারা ভাগ দিলে 4 দ্বিগুণে 8, ভাগশেষ থাকে না। আবার একে 2 দ্বারা ভাগ দিলে 2 দ্বিগুণে 4, ভাগশেষ থাকে না। আবার একে 2 দ্বারা ভাগ দিলে 2 কে 2 একবার যায়, ভাগশেষ থাকে না। তাহলে আমাকে কাউন্ট করতে হবে কি, এই দিক থেকে উপরের দিকে কাউন্ট করতে হবে। তাহলে আমরা যদি লিখি 138 জন্য আমরা লিখতে পারতেছি, 138 এর জন্য আমরা লিখতে পারতেছি দশমিক সংখ্যা 1 0 0 0 1 0 1 0। সংখ্যাটা হচ্ছে কি একটা বাইনারি সংখ্যা। সংখ্যাটা হচ্ছে কি একটা বাইনারি সংখ্যা। 37 10 হচ্ছে 1 0 0 1 0 1 0 2 বেস। তাহলে আর একটা আছে আমার কি 0.35, তাকে কি দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। তাকে 2 দ্বারা গুণ করলে কত আসে, 0.35 কে 2 দ্বারা গুণ করলে আসতেছে আমার 0.7। তাহলে এখানে 0.7, একে আবার 2 দ্বারা গুণ করলে কি আসতেছে 1.4, একে আবার 2 দ্বারা গুণ করলে আসতেছে কত 0.8, 0.8, একে আবার 2 দ্বারা গুণ করতে আসতেছে কত 1.6। তো দেখা যাচ্ছে 7 নেওয়ার পরে শেষ হচ্ছে না, মানে কি এটা শেষ হবে না। তাহলে আমরা আর করবো না, আমরা এখন এই দিক থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে লিখতে পারতেছি 0.35 ডেসিমাল সংখ্যা ছিল, তাকে আমরা যদি লিখি 0 1 0 1 ডট ডট দিয়ে 2 লিখব। তাহলে এটাকে আমরা সম্পূর্ণ মিলিয়ে লিখি। তাহলে আমার মোট অঙ্কটা কি ছিল, সম্পূর্ণ অঙ্কটা ছিল উপরে লিখি না, তাহলে যদি আমরা মিলিয়ে লিখি তাহলে আসতেছে কত 13835, দশমিক সংখ্যা, তার ভ্যালু হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য আসলে 1 0 0 0 1 0 1 0, দশমিক 1 0 1 0 1 ডট ডট 2। তাহলে এই সংখ্যাটা আসতেছে কি আমার, এই সংখ্যাটা আসতেছে 138.35, একটা দশমিক সংখ্যা ছিল, এর বাইনারিতে প্রকাশ করলে আসতেছে আমার এই সংখ্যা। তাহলে এই যে এখানে যে শেষ হয়েছিল না, আমরা কিছু 4টা করার পর আর করিনি, শেষ বসিয়ে দিলাম, পূর্ণ সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে এটা এরকম আরেক সংখ্যা যদি আমরা অক্টালে নিই তাহলে এভাবে হেক্সায় নিই, একই সিস্টেম, ভাগ এবং গুণ, পূর্ণ সংখ্যার জন্য ভাগ, ভগ্নাংশের জন্য গুণ। চলো আরেকটা দেখি, কিছু এক্সাম্পল দেখি, কিছু এক্সাম্পল দেখি। এগুলো অঙ্ক যত করা যাবে তত ইজি হয়ে যাবে, একটু মনোযোগ সহকারে খেয়াল করলে জিনিসটা একদম সহজ, ইজি। তাহলে আরেকটা যদি এক্সাম্পল দিই, যে একটা সংখ্যাকে যেমন ওই সংখ্যাটা নিতে পারতাম অক্টাল সংখ্যায়, আর বড় সংখ্যা নিয়ে 1395, একটা দশমিক সংখ্যা একে দিয়েছে অক্টাল।
আসো এই অঙ্কটাকে আমরা অক্টালে নেই, দশমিক সংখ্যাকে অক্টালে নেব। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, 1 9 5 পূর্ণ সংখ্যা, একে কি করতে হবে, 8 দিয়ে ভাগ দিতে হবে। একে 8 দ্বারা ভাগ দিলে, একে 8 দ্বারা ভাগ দিলে কি পাওয়া যায়, 174, ভাগশেষ থাকে 3। একে আবার 8 দ্বারা ভাগ দিলে কি হয়, 21, ভাগশেষ থাকে 6। একে আবার 8 দ্বারা ভাগ দিলে 2, ভাগশেষ থাকে 6, সরি ভাগশেষ থাকে 5। তাহলে 2 কে দেওয়া যাচ্ছে না, তাহলে আমরা লিখতে পারতেছি কত, 195, দশমিক সংখ্যার জন্য অক্টাল সংখ্যা দাঁড়াইছে 2563। তাহলে এই আছে কত, 0.135, একে গুণ দ্বারা হবে কত দ্বারা, 8 দ্বারা, 8 দ্বারা গুণ দিলে কত আসে, 1.08, 1.08। তাহলে একে আবার 8 দ্বারা গুণ দেই, কত আসে, 0.64, 0.64। একে আবার 8 দ্বারা গুণ দেই, 5.12, 5.12। আর গুণ দিলে আর এভাবে বাড়তেই থাকবে, তাহলে আর লিখবো না। তাহলে এটার জন্য আমি কি লিখতে পারি, এই দিক থেকে, আবার এটার জন্য কি গেছিল, এই উপরের দিক থেকে গণনা করা হয়েছিল। তাহলে এখন 0.135 দশমিক সংখ্যা, একে যদি আমরা অক্টালে লিখতে চাই, তাহলে 105 ডট ডট কত, 8 মিলিয়ে লিখলে 1395.135, এটা দশমিক সংখ্যা ছিল, একে অক্টাল 2563.105 ডট ডট, মানে 8 অক্টাল সংখ্যা। লক্ষ্য করো যে আমি এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করেছি, ভগ্নাংশের অংশটুকুকে গুণ করা হয়েছে। গুণ আমরা 3 বার বা 4 বার করলে আর করার প্রয়োজন নাই, যদি দেখো যে শূন্য আসতেছে না, বাকি সংখ্যা আমরা ডট ডট দিয়ে লিখবো। তাহলে একটা দশমিক সংখ্যাকে অক্টালে নিলাম, ভাগ এবং গুণ প্রক্রিয়ায়। তো আরেকটা অঙ্ক দেখবো আমরা, হেক্সা। একে হেক্সান। তো আসো এই অঙ্কটা আমরা করি। তাহলে আছে কত, 1965, একে কি করতে হবে, হেক্সান নিতে বলছে, 16 দ্বারা ভাগ, 16 এটা ভাগ দিলে কত যায়, ভাগ করলে যাবো 122, ভাগশেষ থাকবে 13, মানে ডি। আবার 112কে যদি আমরা 16 দিয়ে ভাগ দেই, আবার 122কে যদি 16 দ্বারা ভাগ দেই, সরি 16 দিয়ে ভাগ দেই, তাহলে 7 বার, ভাগশেষ থাকবে 10, 10 মানে এখানে হেক্সার জন্য এ। তাই যদি হয় তাহলে 1965 দশমিক সংখ্যা ছিল, যদি হেক্সার দিতে নেই, তার হচ্ছে 7 এ এবং ডি হেক্সা। আরেকটা আছে 0.135, একে গুণ দেওয়া হচ্ছে 16 দ্বারা। 135কে যদি আমরা 16 দ্বারা গুণ দেই, 2.16 আসে, 16, একে যদি আবার 16 দ্বারা গুণ করি,
2.56 আসে, 2.56 আসে। এটা 16 দ্বারা যা আবার গুণ দেই 8.96 আসে। এটাও শেষ হবে না, তো আর করবো না আমরা। এটার জন্য যদি লিখি এই দিক থেকে আসবো, আর এটা এই দিক থেকে গেছে, তো আমরা লিখতেছি 1.135, তার দশমিক সংখ্যা ছিল 228, ডট ডট হেক্সা সংখ্যা। আমরা সম্পূর্ণ মিলিয়ে লিখি 1965135 একটা দশমিক সংখ্যা ছিল, একে আমরা হেক্সায় নেওয়ার পর 7AD228.60। তো লক্ষ্য করো, একদম ইজি। ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই তিনটা রূপান্তর করার একটা প্রক্রিয়া কি? ভাগ এবং গুণ, ভাগ এবং গুণ। সুন্দর করে হিসাব করে করব, একদম স্পষ্ট অঙ্ক হয়ে যাবে, স্পষ্ট অঙ্ক হয়ে যাবে। তো এবার দেখবো আমরা বাইনারি থেকে বাকিগুলো আমরা কিভাবে নিতে পারি, যেহেতু দশমিক থেকে বাকিগুলো নিলাম। এখন এইভাবে প্রক্রিয়া একটা থেকে আরেকটা নেওয়ার পরে অটোমেটিক তারপর এসে যাবে। এখন যদি আমি ডেসিমাল থেকে যে বাইনারি নিছি, এখন যদি বাইনারি থেকে বাকি তিনটাই নিই, তাহলে বাইনারি থেকে যে ডেসিমাল কিভাবে উল্টা আসে কিভাবে, সেটা আমরা অঙ্ক হয়ে যাবে। এখন ডেসিমালকে আমি বাইনারি নিছি, তাহলে এখন যদি বাইনারি থেকে বাকিগুলো নিতে পারি, বাকিগুলো নেওয়ার শিখি, তাহলে কি আমার দুইটাই শেখা হলো। অর্থাৎ ডেসিমালকে আমি বাইনারি নিতে পারতেছি, বাইনারিকে আমরা ডেসিমাল নিতে পারতেছি। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা কি করলাম? দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করলাম। এখন আমরা কি করব? বাইনারি থেকে কিভাবে দশমিক, অক্টাল থেকে কিভাবে দশমিক, হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায়, অবস্থা থেকে নিতে পারলাম। তাহলে অবশ্যই ওই তিন অবস্থা থেকেও সেই দশমিকে আবার ফিরে আসা যাবে, যদি মান একই। দশমিকের সংখ্যা যদি বাইনারিতে রূপান্তর হয়, দশমিক সংখ্যা থেকে যদি অক্টালে রূপান্তর হয়, এবং দশমিক সংখ্যা থেকে যদি হেক্সাডেসিমাল রূপান্তর হয়, তাহলে অবশ্যই হেক্সাডেসিমাল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক। দশমিক থেকে যখন একটা রূপান্তর করলাম, আমরা একটা পদ্ধতি শিখছি। এখন আমরা এই তিনটে থেকে দশমিকে নেওয়ার জন্য আরেকটা পদ্ধতি শিখব। সেই পদ্ধতিটা হচ্ছে পাওয়ার বা ইনভার্স প্রক্রিয়ার মাধ্যমে, পাওয়ার বা ইনভার্স প্রক্রিয়ার মাধ্যমে। সেটা বোঝার জন্য আমাকে আরেকটু পাওয়ার ইনভার্স বুঝে নিতে হবে। আমরা এটা একটা পূর্ণ সংখ্যা, যদি আমরা একটা দশমিকের একটা পূর্ণ সংখ্যা লিখি, যেমন লিখলাম 1 2 3, তো এই সংখ্যা গণনা করার জন্য আমরা এই সংখ্যা যখন আমরা রূপান্তর করবো, যদি বাইনারিতে রূপান্তর করি, বাইনারির বেস, অক্টালের বেস, হেক্সার বেস, বেস অনুযায়ী পরিবর্তন হবে। কিন্তু তার আগে আমরা জাস্ট একটা সংখ্যা দিয়ে বুঝাই, যেমন 2 দিয়ে চিন্তা করি। কারণ এই সংখ্যা যদি এখানে আছে 1 2 3, মানে 123 একটা দশমিক সংখ্যা। 123 একটা দশমিক সংখ্যা হলে একে আমরা কাউন্ট করবো 0 দিয়ে, পূর্ণ সংখ্যার বাম দিক থেকে যাবো, 0 হিসেব করে 0 1 2, এখানে মোট তিনটা সংখ্যা আছে, 0 সহ 0 1 2। তাহলে এইগুলো আমরা যদি পাওয়ার দিয়ে লিখি, তাহলে 2 যদি একটা বেস হয়, তাহলে তার 0, তারপরে আবার 2 দেওয়া হবে 1, আবার 2 দেওয়া হবে 2। প্রত্যেকের উপরে পাওয়ারগুলো এইভাবে বসবে বেসের সাথে। কার সাথে? বেসের সাথে পাওয়ারগুলো গণনা হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 থেকে বাম দিকে। আর দশমিকের পরবর্তী সংখ্যা যদি থাকে, দশমিকের পরবর্তী 0.25 যদি থাকে, তাহলে সেটা গণনা হবে ডান দিক থেকে পাওয়ার হবে 1 2 3, কিন্তু ইনভার্স আকারে। যেমন হতে পারে 2 ইনভার্স, তারপরে হতে পারে 2 ইনভার্স 2, তারপরে 2 ইনভার্স 3। অর্থাৎ ইনভার্স দশমিকের বাম দিকে যাবে, বাম দিক থেকে, দশমিক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিক থেকে, আর দশমিকের ডান পাশে যাবে পাওয়ার হিসেব করে। অর্থাৎ 1 থেকে গণনা করবো, 0 থেকে গণনা করবো, এটি মাথায় রাখতে হবে। এটা আমি 1 থেকে গণনা করে দেবো কতগুলো অঙ্ক আছে, এখানে আমি 0 থেকে গণনা করে দেবো কতগুলা অঙ্ক এখানে আছে। তাহলে আসলে আমরা দশমিক অঙ্কে চলে যাই, একটা অঙ্ক দেখলেই সহজে বুঝতে পারবো। তাহলে আমি একটা বাইনারি সংখ্যা নিই, সেই বাইনারি সংখ্যা থেকে আমি দশমিক সংখ্যা রূপান্তর করবো। একটা বাইনারি সংখ্যা
এই একটা আছে বাইনারি সংখ্যা, একে কিসে নিতে বলছে, দশমিকে নেওয়া যাবে। বাইনারি থেকে, তাহলে এখন আসো বাইনারি থেকে দশমিকে রূপান্তর করি। কিভাবে বলছিলাম, কি দশমিকের বাম দিক থেকে আর দশমিকের পরবর্তী ডান দিক থেকে। বাম দিকে যখন গণনা করবো শূন্য সহ গণনা করবো, 0 1 2 3, সর্বোচ্চ 3 পাওয়ার আছে, তাই যদি হয় তাহলে সাজায় আসো। তাহলে এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো আমি নিতে গেছি কি দশমিকে, কিসের দিকে নিতে চাইনি, বাইনারি থেকে নিচ্ছি। তো বাইনারি পাওয়ার কত, এই বেস কত, বাইনারি বেস 2, তাহলে আমি বাইনারি থেকে নিচ্ছি দশমিকে, এখানে বাইনারি বেস কত 2, তাহলে 2 কাউন্ট হবে। তাহলে প্রথম অঙ্ক আছে 1, তার সাথে বেস পাওয়ার হিসাব করি, ভ্যালু কত ছিল 3, যোগ প্রত্যেকটা অঙ্ক যোগ দিয়ে আমরা একত্র করব। তারপরে আছে 1 গুণন 2, তারপরে পাওয়ার ছিল অঙ্ক সংখ্যা ছিল 2 নাম্বারের, তারপরে যোগ 0 গুণন 2, পাওয়ার ছিল 1-এর করে, তারপরে যোগ ছিল 1 এর সাথে 2 বেস, এর অঙ্ক সংখ্যা ছিল 0, 0 1 2 3, 0 1 2 3, এটা গেল এটা গেল এটা গেল এটা গেল, 0 1 2 3, 0 থেকে কাউন্ট করতে হবে। প্রত্যেকটা অঙ্কের সাথে বেস গুণ হবে, প্রত্যেকটা অঙ্ক যোগ হবে। আর বলছি প্রত্যেকটা অঙ্কের সাথে বেস গুণ হবে, ওই অঙ্ক সংখ্যা প্রত্যেকটা অঙ্ক যোগ আকারে যাবে। প্রথম অঙ্কের সাথে দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক, এভাবে যাবে। তারপরে আছে কি দশমিক। তো দশমিক যদি এরকম থাকে, আমার যদি দশমিক না থাকতো তাহলে আমি এই অঙ্ক ক্যালকুলেশনে যা আসতো তাই আছে। এখন যেহেতু দশমিকের অংশ আছে, তাহলে এর সাথে যোগ দিয়ে একত্র করবো। এখানে কোনো দশমিক চিন্তা করবো না আমরা, এখানে যোগ, দশমিকের জায়গায়ও যোগ দিয়ে পরবর্তী সংখ্যাটাকে কাউন্ট করবো। আর পরবর্তী সংখ্যা আছে কত 1, যেহেতু দশমিকের পরের অংশ গণনা করতে হয় কত 1 2 3 দ্বারা, তাহলে 1 এর সাথে 2 পাওয়ার ইনভার্স 1, তারপরে যোগ 0, 0 সাথে আছে 2 ইনভার্স 2, তারপরে আছে যোগ 1 এর সাথে আছে কত 2 ইনভার্স 3। এই লাইনটা পরে তো ক্যালকুলেশন, এই লাইনটাকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে কি বলছি, দশমিকের এই বাম পাশে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা গণনা করবো 0 থেকে, আর দশমিকের পরবর্তী সংখ্যা গণনা করবো ইনভার্স, অর্থাৎ 1 থেকে 1 2 3। দশমিকের জন্য এখানে 0, দশমিকের জন্য এখানে কি বলতেছে, দশমিকের জন্য এখানে প্লাস বসবে। এই ক্ষেত্রে কোনো দশমিকের কাউন্ট করেন, অটোমেটিক এগুলা ক্যালকুলেশন করলে দশমিকের মান দশমিক অ্যান্সারে থাকে, অ্যান্সার দশমিকে আসবে। দশমিক যদি না আসে তো না আসতে পারে, তো আমরা ক্যালকুলেশনটা করি। আসলে বুঝতে পারছো কি, আমি আবার বলবো, দশমিকের বাম পাশে 0 থেকে কাউন্ট করবো, দশমিকের পরবর্তী অংশ 1 2 3 দ্বারা কাউন্ট করবো, সেটা ইনভার্স আকারে বসাবো। আসলে 1 2 কে 3 বার গুণ করলে থাকে 8, 8 কে এখন একবার লিখলাম 8 যোগ 2 স্কয়ার করলে 4, 4 কে 4, পরে আছে প্লাস 2 এর উপর 1 আছে মানে 2 এর সাথে 0 গুণ করলে 0, কোনো কিছুর উপর অর্থাৎ বেসের উপরে যদি 0 থাকে পাওয়ার, তার মান 1 এর সাথে 1 গুণ করলে কি হয় 1 প্লাস এই জায়গায় কি হয় আসছে আমার 1 গুণন 2 ইনভার্স, মানে কি 1/2, আর 1 এর সাথে গুণ করলে 1/2। একবার আমরা 1/2 ভ্যালু আমরা ক্যালকুলেশন করে বসাতে পারবো দশমিকে, পরে করবো আমরা এটা। তো এখানে 0 এখানে আছে, কোনো কিছু 0 এর সাথে গুণ করলে সে 0, এটার কথা থাকে না। এখানে আছে কি 1/2 কিউব, 2 কিউব মানে কত 8, তার সাথে 1 গুণ আসছিল এবং 1/8। এখানে গণনা করে যাই, 8 আসছিল 12, 12 রেখে 13 প্লাস হাফের ভ্যালু হচ্ছে 0.5, 1/8 কে ভাগ দিলে কত আসে 1.25। তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কি আসে 13.625। এই সবটি আমরা যোগ করলে কি আসে 13.625। এই সংখ্যাটা এখন গঠন করতে আছে কত, যেটা আমরা বাইনারি থেকে আসছে, এটা আমরা দশমিকের সংখ্যা গঠন করে দিচ্ছি। অটোমেটিক এখানে আমরা কি দশমিক সংখ্যা, এটা আমরা বাইনারি সংখ্যা থেকে দশমিক আসছে, এখানে বেশ দশমিক সংখ্যাটা চলে আসছে। ক্যালকুলেশন চেষ্টা করতে হচ্ছে কিনা।
একটা বুঝলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। শুধু বেসের পরিবর্তন আর সব সেম, শুধুমাত্র বেসের পরিবর্তন, বাকি সব সেম। শুধু বেসের পরিবর্তন হবে। মানে কোনটা নিতে বলছি, মানে কোনটা থেকে আমরা কোন দিকে যাচ্ছি, দশমিকে যাচ্ছি, কার কাছ থেকে যাচ্ছি, বাইনারি থেকে, তাহলে বাইনারি বেস, অক্টাল থেকে অক্টালের বেস, হেক্সাই থেকে হেক্সার বেস। বুঝতে পারছো? আশঙ্কা করি। তো এরকম আশা করি বুঝতে পারছো। আরেকটা অঙ্ক দেখি আমরা। একটা অক্টাল সংখ্যা 540 অক্টাল সংখ্যা থেকে আমাকে দশমিক দিতে হচ্ছে। ওকে ফাইন। তো আসো কি কাউন্ট করো, পূর্ণ সংখ্যা সবগুলাই 0 0 1 2, 5 গুণন 8 বেস 2 যোগ 4 গুণন 8 1 যোগ 0 গুণন 8 আর উপরে পাওয়া যাবে 0 1 2। এই 0 জন্য 0 লাগবে, এখানে 0টা কাউন্ট করা হচ্ছে, গণনা করা হচ্ছে। 0 1 2 2 1 0। ওকে, কি আসে 5 64 যোগ 4 গুণন 8। এখানে এর মান আসবে কি 8 এর উপর 0 আছে, মানে 1 1 দা 0 গুণ করলে 0। তাহলে এখন 5 64 আসে 320 4 32 যোগ করলে 2 5 3। তো এই সংখ্যাটা আমার কি হয়ে গেল, এটা দশমিক সংখ্যা। তাহলে এই সংখ্যাটা কি হয়ে গেল আমার দশমিক সংখ্যা। এইভাবে আমি যদি হেক্সা করি, সেম হেক্সা হেক্সা, তাহলে আসলে আমরা হেক্সা একটা এক্সাম্পল দেখি। CD এই সংখ্যাকে আমার বলা হয়েছে কত, হেক্সাডেসিমাল একটা সংখ্যা। 4CD হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আমাকে দশমিকে নিতে বলছে, হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিকে নিতে বলছে। তো কি নিয়ম অনুযায়ী কি কাউন্ট করো, 1টা 2টা 3টা 0 1 2, তাহলে 4 এর সাথে গুণ হবো বেস, তার সাথে পাওয়ার হবে 2 যোগ সির সাথে গুণন হবে বেস, তার সাথে পাওয়ার হবে 1 যোগ ডির সাথে গুণন হবে বেস, তার সাথে পাওয়ার হবে কি 0। তো এখন আসলে ক্যালকুলেশন করি। তাহলে 4 গুণন 16 স্কয়ার, 16 স্কয়ার করলে যা আসবো তার সাথে 4 গুণ করলে আমরা একবারে করি ক্যালকুলেটর দিয়ে 1024 যোগ সি 16 এর 1 গুণ করলে 16। ওকে 16 ফাইন। এখন সি কত, এখানে সির একটা হেক্সাডেসিমালে একটা ভ্যালু আছে, আমরা কি জানি সেই ভ্যালুগুলা। এ কে আমরা জানি 10, বি আমরা জানি 11, সি কে 12, ডি হচ্ছে 30। এখানে সি ভ্যালু হচ্ছে 12 আর 16 গুণ করলে কত হয় আমরা একটু দেখাই দিই। এটা 12 সি ভ্যালু 12 16 প্লাস ডির ভ্যালু এখানে কত 13, 16 উপর পাওয়ার 0 আছে, তার মান কত 1। এখানে কোনো কিছুর উপরে পাওয়ার থাকলে তার মান 1, এটা আমরা কোনো কিছুর উপরে পাওয়ার থাকলে তার মান 1, সেটা এখানে বসানো হয়েছে। রাখ ওগুলো থাক দিলে এখানে 1024 প্লাস 12 আর 16 গুণ করলে কত আসে 192 প্লাস 13, এর মোট যোগফল কত আসে, মোট যোগফল কত আসে 1229, যোগফল কত আসে 1229। এটা কি আমার দশমিক সংখ্যা। দেখো একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য আমাকে কি করা হলো, পাওয়ার ইনভার্সের আমরা একটা অঙ্ক করলাম। সেটা প্রত্যেকটা অঙ্ক কি হয়, বেসের সাথে গুণ হয় কাউন্ট নাম্বার, গণনা করে কত নম্বর অঙ্কে আছে সেই সংখ্যা বসাতে হয়, পরবর্তী সংখ্যা যোগ সেম অনুযায়ী অঙ্ক, তার সাথে বেসের উপর পাওয়ার কত নম্বরে আছে প্লাস ডি গুণন 16 পাওয়ার কত নম্বরে আছে 0 নম্বর আছে। এভাবে এখানে সি না, সি মানে এখানে 12
ডি ডি না, এখানে ডি মানে এখানে 13 হেক্সাডেসিমালের মৌলিক অঙ্ক সমূহ। তাহলে এখানে যা আছে তাই এখানে গুণফল যোগফল এটা আসে, তো এটা মানে আমার অ্যান্সার থেকে তাহলে আমরা এইভাবে অ্যান্সার লিখে দিতে পারি। অতএব 4 CD 16 সমান 1229 দশমিক সংখ্যা সমান এটা একটা দশমিক সংখ্যা। হেক্সাডেসিমালকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করব। আশা করি পারবা তোমরা। তাহলে আমি কি বললাম, দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সার জন্য আমরা একটা পদ্ধতি ব্যবহার করছি, ভাগ এবং গুণ প্রক্রিয়া। আবার এগেন ফিরে আসার জন্য যদি আমরা যেহেতু রূপান্তর করছি একটা, সেখান থেকে আবার ব্যাক আসার জন্য যদি আমরা একটা নিয়ম ফলো করবো, কি ভাগ এবং পাওয়ার ইনভার্স পাওয়ার হিসাব করবো এবং দশমিকের জন্য যোগ হবে। যদি কোনো দশমিক সংখ্যা থাকে, এই পাশে আরো যদি সংখ্যা থাকতো, দশমিকের জন্য প্লাস হইতো, বাকি অঙ্ক আমরা ইনভার্সের দিক থেকে 1 থেকে গণনা করতাম। আর ইনভার্স দশমিকের বাম পাশে গণনা করবো 0 থেকে 0, 1, 2 এইভাবে দশমিকের পরে হিসাব করবো কি ইনভার্স 1, 2, 3 এইভাবে গণনা করে এরকম ক্যালকুলেশন করবো, তো অটোমেটিক আমরা অ্যান্সার পেয়ে যাব। তো তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য। আমার যথাসম্ভব আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। আশা করি তোমরা বুঝেছো অনেক সুন্দর ভালোভাবে। এইভাবে আমি প্রত্যেকটা ক্লাস নিয়মিত নেব আইসিটি, একদম তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, যে প্রত্যেকটা অধ্যায় আমি সুন্দরভাবে নেব। আর এই ক্লাসেরই পিডিএফ ফাইল অর্থাৎ শিট আকারে দেওয়া আছে লিখিত, সেইটা আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারো। আশা করি তোমরা উপকৃত হবে। তো কেমন লাগলো ক্লাস তোমরা প্লিজ কমেন্টে জানাবে। আমি সেটা আবার পরবর্তীতে একটা ক্লাস নিয়ে তোমাদের প্রশ্ন সমাধান করব এবং কোথায় কি বুঝো নাই সেই বিষয়ে আমি আলোচনা করব। সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আশা করি তোমাদের সাথে দেখা হবে। এই পরবর্তী অংশ আমরা যাব। এবার আমরা লিখছি দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সা, আবার বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক। আর পরবর্তী বাইনারি থেকে বাকি যা থাকে তাদের কীভাবে নেব, অক্টাল থেকে বাকি যা থাকবে তাদের কাছে কীভাবে আমরা কনভার্ট করবো বা রূপান্তর করবো, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। তো আশা করি আমাদের সাথেই থাকবে, সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকো। তো আশা করি তোমরা উপকৃত হবে, ক্লাস করো, ভালো লাগবে আশা করি। ওকে, ঠিক আছে, তাহলে পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। পরবর্তী বাকি রূপান্তরগুলো আমরা করবো।